এসে গেছে। আচ্ছা, তোমরা লাইভ করতে পারো তোমাদের ইয়ে থেকে, ফেসবুক থেকে। কি করে? ওই আমার আমার ফেসবুক লাইভ যেটা হচ্ছে সেটা হ্যাঁ, তোমরা আচ্ছা আচ্ছা, তার মানে ওয়াচ পার্টি করার কথা বলছো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, করে দিচ্ছি। আমরা চলে এসেছি। ওকে, গ্রেট। গুড ইভিনিং সবাইকে, আমাদের শ্রোতাদের। আজকে আমরা কথা বলবো কন্টেম্পোরারি থিয়েটার নিয়ে, বা আজকে কি হচ্ছে থিয়েটারে। আমি 1-2 সপ্তাহ ধরে আহ, কলকাতার বাইরে দুটো খুব ইন্টারেস্টিং স্পেস আমি নতুন করে ডিসকভার করলাম। একটা হচ্ছে দারোন্দা। দারোন্দা একটি গ্রাম, যেটা শান্তিনিকেতন বোলপুর থেকে 10-12 কিলোমিটার দূরে। এবং আমি গতকাল এই গোবরডাঙ্গা ফেস্টিভ্যালে গেছিলাম। গোবরডাঙ্গা নকশা থিয়েটার ফেস্টিভ্যাল চলছিল। তো আমি খুব অভিভূত হলাম দেখে যে খুব ইন্টারেস্টিং কাজ হচ্ছে এখন। এবং আমার মনে হয় যে এগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার মেইন স্ট্রিম আর্টের কনটেক্সটে। তো আজকে আমাদের সঙ্গে আছে তিনজন। এক হচ্ছে আমাদের পার্থ গুপ্ত, বীরভূম ব্লসম থিয়েটারে। আমাদের সঙ্গে আছে তিতাস দত্ত, সমূহ। আর আমাদের সঙ্গে আছে ভূমিসুতা দাস, গোবরডাঙ্গা নকশার। তো আমি যেহেতু আমি আমি আর্টের আর্ট আর্ট এবং আর্কিটেকচার নিয়ে কাজ করি, থিয়েটার আমার ডাইরেক্টলি আমার রিলেটেড সাবজেক্ট নয়, কিন্তু যেটা আমি খুব ইন্টারেস্টিং আমার লাগলো এই দুটো স্পেসে গিয়ে, যে এই কাজটা হয়েছে দারোন্দায় একটা থিয়েটার ভিলেজে। মানে যেখানে প্রচুর মাটির বাড়ি, একটা অ্যাম্পি থিয়েটারও বানানো হয়েছে যেটা মাটি দিয়ে বানানো হয়েছে। তার ব্যাকড্রপটাও খুব ইন্টারেস্টিং, তালপাতা দিয়ে। তালপাতাই তো পার্থ? একটা ব্যাকড্রপ ইন্টারেস্টিং। তালপাতা। হ্যাঁ, একটা ব্যাকড্রপ খুব ইন্টারেস্টিং। তারপরে আমি গেলাম, গতকাল আমি গেছিলাম গোবরডাঙ্গা ফেস্টিভ্যালে। সেইখানে একটা খুব ইন্টারেস্টিং পারফরমেন্স স্পেস দেখলাম। এবং বাড়িটাও খুব ইন্টারেস্টিংলি বানানো হয়েছে, ডিজাইন ইন দ্য সেন্স কি থিয়েটার কিভাবে, থিয়েটারের মানুষদের কিভাবে রাখা হয় বা রাখা যায়, ইনক্লুডিং পারফরমেন্স। তো এরকম একটা জায়গা থেকে আমি খুবই অভিভূত। এবং সেই জায়গা থেকে আমার মনে হলো যে তোমাদের সঙ্গে কথা বলার দরকার আছে, মানুষের জানার দরকার আছে যে তোমরা কি করছো। আমাদের তিতাস বোধহয় বেরিয়ে গেল ফর সাম রিজন, আবার তিতাস ঢুকবে হয়তো। তো আমি আহ, শুরু করব পার্থকে দিয়ে। আমি পার্থর স্পেসটা বা পার্থর স্পেসের একটা কাজ একটু দেখাচ্ছি। কাজটা দেখাবার পরে আমরা পার্থর সঙ্গে কথায় যাব, তারপরে আমরা তিতাস এবং ভূমিসুতার কাছে পৌঁছাবো। তো আমি জাস্ট এটা শুরু করছি। আমি শেয়ার করি স্ক্রিনটা। এক সেকেন্ড, বিএলসিটা আমি খুলছি। কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনে কি ভিডিওটা দেখানো? কেউ আমাকে বলবে? দেখা যাচ্ছে, ওকে, গ্রেট। দেখা যাচ্ছে। ওকে।
আবার আমি পার্থকে এবার ডেকে নেব। পার্থ, আমি আমার কাছে আমার দুটো প্রশ্ন তোমাকে, এবং আমি চাই তুমি সবাইকে জানাও যে এই দারোনদার, এই যে তুমি থিয়েটার থিয়েটার স্পেসটা বানিয়েছো, ব্লসম থিয়েটার স্পেস তুমি যেটাকে বলছো হয়তো, সেইটার ব্যাপারে আমাদের জানাও। এবং পরে আমি তোমার যে তুমি যে ডিরেকশনটা করেছো, সেইটা আমি পরে আসছি। আহ, আরা বাহা, তো সেইটার পরে প্রশ্নে আসছি। আগে তুমি বলো তোমাদের থিয়েটার গ্রুপটা, তুমি যে গ্রাম থেকে আসছো, উঠে আসছো, এবং তোমার গ্রামের মানুষেরা ওখানে কাজ করছে তোমার থিয়েটারের ইয়েতে, সেইটা নিয়ে আমাদের জানাও, এবং আহ, তোমার স্পেসটা নিয়ে আমাদের বলো আগে। আমি সিরিয়াসলি থিয়েটার করতে শুরু করি, প্রফেশনাল থিয়েটার 2005 থেকে। 2005-এ আমি শুরু করি। তারপর 2006 সালে আমি বীরভূম ব্লসম থিয়েটার বলে আমাদের যে দল, সেই দল তৈরি হয়, আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন হয়। আমাদের দলের উদ্বোধন করেন আমার গুরু শ্রী রতন থিয়াম। 2007 সালে এই যে জমিটা, যেটা আমাদের থিয়েটার ক্যাম্পাস, যার নাম থিয়েটার কটেজ, এটা 2007 সালে এই জমিটি আমার বাবা আমাকে দেন। এটা আমাদের পৈতৃক সম্পত্তি ছিল, 1.07 একর ল্যান্ড। সেখানে আমি গাছ লাগাই প্রথমে, সেটা ধান ক্ষেত ছিল পুরোটা। তারপর আমি কাজ শুরু করি।
2007 এই ক্যাম্পাস। তুমি দীর্ঘদিন ধরে এখানে একটা থিয়েটার ফেস্টিভ্যাল করে যাচ্ছ দারোনদায়, সেইটা নিয়ে আমাদের জানাও। এবং আমি প্রচুর, শুধু থিয়েটার না, থিয়েটার ছাড়া আমি ওখানে পারফরমেন্সও দেখলাম, মিউজিকও ছিল। তুমি স্পেশালাইজ করো বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়েও আমি দেখছিলাম। তো তুমি একটু তোমার স্পেসটা নিয়ে বলো, এবং তুমি যে ইনভাইট করো সারা দেশের মানুষজনদের, থিয়েটার গ্রুপদের, সেটা নিয়ে একটু জানাও। হ্যাঁ, প্রথমত আমি আসলে প্রথম দিকে থিয়েটার করতে চাইনি, আমি ছবি আঁকতে চেয়েছিলাম। তারপর ছবি আঁকার জন্য আমি অনেক চেষ্টা করেছি, অনেক ফাইন আর্টস নিয়ে পড়ার ওই সময় ওই কলা ভবন, ইন্ডিয়ান আর্ট কলেজ, কিন্তু আমি চান্স পাইনি কোথাও। তারপর আমি ছবি আঁকবো বলেই থিয়েটার নিয়ে ভর্তি হলাম সঙ্গীত ভবনে, বিশ্বভারতীতে। আমি থিয়েটার করতে এলাম, তারপর আমি ছবি আঁকছি, তখন আমি থিয়েটার করতে এলাম। থিয়েটার করতে করতে আমি রতন থিয়ামের পারফরমেন্সের ফটোগ্রাফ দেখলাম ইন্টারনেটে। তারপর আমি মণিপুর চলে গেলাম ওনার কাজ দেখার জন্য। ওই প্রথম আমার ইন্টারেস্ট আমার জাগলো আমি থিয়েটার করবো বলে। তো তার আগে আমি যেটা করতাম, আমি ছবি আঁকতাম, পুজোর প্যান্ডেল করতাম, আরো অন্যান্য কাজ করেছি থিয়েটার বাদ দিয়ে। তখন আমি থিয়েটার পড়তে পড়তে তখন আমি ভাবলাম যে না, আমি মনে হয় এই মিডিয়ামটা আমি কাজ করে দেখতে পারি কেমন হয়। তারপর সেই যে শুরু করলাম, এখন থিয়েটারের সঙ্গে জুড়ে গেছে জীবনটা আর কি। আর আমি সেইটা নিয়েই আমার এক্সপেরিমেন্ট থাকে। আমি লিটারেচার, নাটকের যে লিটারেচার, সেটা থেকে বেরিয়ে এসে কি করে পারফরমেন্স করা যায়, নাটকের থিয়েটারে নিজস্ব কোনো ভাষা কিভাবে পাওয়া যায় খুঁজে। আর স্পেসটা বলতে আমি মাটি দিয়ে একটা অডিটোরিয়াম বানিয়েছি। এমনিতে আমরা যে স্পেসটায় কাজ করি, যেটাতে যেটা মঞ্চ, সেটা আসলে অনেকটাই প্রসেনিয়ামের মতো, কিন্তু খোলা। এখানেও প্রসেনিয়াম মঞ্চে যেমন উইংস থাকে পিছনে, সবকিছুই আছে, কিন্তু খোলা মঞ্চ, মাটির মঞ্চ। এমনিতে দেখে সেটাকে প্রসেনিয়ামের যে আমাদের অসুবিধেগুলো থাকে, সুবিধে ছাড়া সেইগুলো হয়তো নেই, অনেকগুলো সুবিধেও নেই। তো আমার চেষ্টাটা ছিল যে আমাদের প্র্যাকটিসটাই হচ্ছে যে আমরা যেখানে কাজ করছি, আমি এখানেই জন্মেছি এই গ্রামে, তো আমাদের যে ট্র্যাডিশনাল পারফর্মিং আর্টস, তার সঙ্গে আমাদের মানে আমাদের এমনিই সম্পর্ক, আলাদা করে সেই সম্পর্ক তৈরি করতে হয়। দেওয়াল যারা দেন তাদের দিয়ে কি করে মাটির মঞ্চ বানানো যায়। যে তালপাতার উইংস দেখেছেন, এটা কিন্তু তালপাতার চাল, মানে যে কামার সালে তালপাতার ছাউনি হয়, তালপাতার ওয়ালও হয় টেম্পোরারি। সেই সব জিনিসগুলো দিয়ে, যেগুলো দিয়ে যদি বানানো যায়, এইভাবেই গোটা ক্যাম্পাসটাই এইভাবেই এক্সপেরিমেন্ট করা, সেটা থিয়েটারে করা। এবং সেটার এক্সপেরিমেন্টের দুটো জিনিসটা তো শিখতে ভালো লাগে এবং ইকো ফ্রেন্ডলি। এছাড়া হচ্ছে এটা আমি এখানে থেকে খুব সহজে করতেও পারি, আর নিজস্ব অভিজ্ঞতাও আছে জন্ম থেকে। তুমি পার্থ, তুমি যে এবারের যে প্রোডাকশনটা করলে, সেটা একটা রক্তকরবী থেকে তুমি একটা টেক্সট নিয়ে বা একটা ফিলিং নিয়ে তুমি একটা কাজ করেছো, সাঁওতালি ভাষায় করেছো কাজটা, যেটা আমরা দেখলাম অল্প একটু। সেইটা নিয়ে বলো, এবং এটাও বলো যে তোমার বাকি যে থিয়েটারের মেম্বাররা, যারা থিয়েটার অ্যাক্টর, তারা এই গ্রামেরই আমার যতদূর মনে হয়। এইটা নিয়ে তুমি একটু আমাদের বলো, কেন করলে তুমি এই ভাবনাটা। আমি সঙ্গীত নাটক একাডেমির সাথে করেছিলাম, আমাকে কোঅর্ডিনেটর করেছিলেন 2011 সালে। সেটা ছিল সাঁওতাল ফেস্টিভ্যাল। 650 পারফর্ম করেছিলেন সাঁওতালদের ডান্স আর মিউজিক ফেস্টিভ্যাল ছিল সেটা। সেইটা করার পরে আমার ইচ্ছে হলো যে আমি সাঁওতালদের যে ডান্স ফর্ম আর তার যে রিচুয়াল, সেগুলোর উপর একটা গবেষণা করব। সেই গবেষণা করতে গিয়ে আমি এটা একটা ফেলোশিপও পেলাম, মিনিস্ট্রি অফ। তখন আমি এই স্টাডিটা করে
একটা জিনিস দেখতে চাইলাম যে সাঁওতালদের যে রিচ কালচারাল হেরিটেজ রয়েছে, এতগুলো ডান্স ফর্ম রয়েছে, তার রিচুয়ালস, তাদের পোশাক, তাদের পেন্টিং, অথচ এদের কোনো থিয়েটার ফর্ম নেই, নিজস্ব ট্র্যাডিশনাল থিয়েটার ফর্ম নেই। যদি একটা থিয়েটার কেমন হতে পারে, এইটা আমি নিজের মতো করে ভাবলাম যে হয়তো এইরকম হতো। প্রথম প্রোডাকশনটা ভাষা ওরা রিয়া সেরেং, মানে মাটির ঘরের গান, একটা ইম্প্রোভাইজ করে আমি প্রথম প্রোডাকশন করি। তারপরে আমি ওই ফর্মটাকেই আর একটু এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি রবীন্দ্রনাথের রক্তকরবী নিয়ে কাজ করলাম, যার নাম আরাহ বাহা, মানে হচ্ছে লাল ফুল। এইটা রক্তকরবীর থিমেটিক কন্টেন্ট নিয়ে আমি কাজ করেছি। আর আমি এটাকে সাঁওতালি ভাষায় নাটক ঠিক বলতে চাই না, এটা সাঁওতালিতে নাটক, সাঁওতালিতে রবীন্দ্রনাথের রক্তকরবী অবলম্বনে একটি নাটক। কারণ সাঁওতালি ভাষা বলতে আমি যে মুখে যে ভাষা বলা হয় সাঁওতালি কথ্য ভাষা, সেটার উপর নির্ভর নয় এই নাটকটি। এই নাটকটি সাঁওতাল ট্র্যাডিশন, একটা সাঁওতাল জনজাতির আভাস পাওয়া যায় না এইটা। আচ্ছা পার্থ, আমি আবার পরে তোমার কাছে ফিরে আসবো। এবার আমি তিতাসের কাছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সমূহ, এবার তিতাস, আমি তোমার তিতাস একটা প্লে ডিরেক্ট করেছে অত হিড়িম্বা কথা, তো সেইটা আমার একটু ছোট্ট করে দেখে নি আগে, তারপরে আমি তিতাসকে ধরছি। একটু দেখতে পেলে আমাকে একটু জানিও, যে খুললো কিনা। হুম হুম। দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে? না, শোনা শেয়ার, যাচ্ছে, দেখা যাচ্ছে। স্ক্রিনটা শেয়ার করো। শেয়ার হয়নি না? না, স্ক্রিনটা আগে শেয়ার করো তারপর। এইবার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার চালু করো। আমার কোলাটারাল আমরা এখন আমার বলেছে কোলাটারাল আমরা সবাই ফেরেনি গো খোকা আমার ঘর ফেরেনি, খোকা আমার ঘর ফেরেনি, খোকা আমার ঘর ফেরেনি, খোকা আমার ঘর দরজায় পৌঁছে দাঁড়িয়ে রইব জীবন ভর আজীবন আমি অপেক্ষায়, খোকা কি ফিরবে না আর ঘর। খোকায় আয় আয় 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 খোকায়
পিতৃ পরিচয় দিলাম, পিতৃ পরিচয়। তুমি আমার স্ত্রী, আমার স্ত্রী। প্রথম স্ত্রীলোক আমার ঔরসের চেয়ে সন্তানের জন্ম দিচ্ছে। ধন্য তুমি। যেমন কথা হয়েছিল, তোমার গোষ্ঠী পাণ্ডবদের অংশ বলেই পরিচিত হবে। গিরিপা সর্দার, তুমি আমাদের গিরিপা সর্দার, তুমি আমাদের এলাকায় আমরা যখনই স্মরণ করবো তোমাকে হাজির হতে হবে। যেমন কথা হইল, শর্ত মনে রাখো, তাহলেই তুমি আমার স্ত্রী। যেমন দাদা বলেছেন, যেমন মা বলেছেন। আমি চললাম, 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 আমি চললাম। আমাদের একটা ছেলে হয়েছে রে, ছোট্ট একটা ছেলে হয়েছে। তার নাম দিলাম ঘটোৎকচ। তুই কি শুনতে পাচ্ছিস? জানালি কবুতা আমার বাড়ি আসে রে। জালালি কবুতা আমার বাড়ি আসে রে। তিতাস, তোমার হুম। তুমি এইটা লাস্ট ইয়ারে এটা প্রোডাকশনটা করেছো। হুম। এই প্রোডাকশনের গল্পটা বললাম, তুমি আমাকে বলছিলে একটা অদ্ভুত গল্প। এইটা একটা খুব একটা ইন্টারেস্টিং পার্টিসিপেটরি একটা প্রসেসে তুমি কাজটা করেছো। সেটা নিয়ে বলো, বক্তব্য রাখো। আচ্ছা, আমার প্রসেসটাই খানিকটা সেরকম। বলা ভালো, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর কেরিয়ার শুরু করি। মানে প্রফেশনাল অ্যাক্টর হবার আগেও, অনেক আগেও, মানে দিয়ারও যেরকম, ভূমিসূতারও যখন জার্নিটা শুনবে একই রকম। আমরা খুব ছোটবেলায় থিয়েটার করা শুরু করি, মানে থিয়েটার যবে থেকে করছি থিয়েটারই করছি, এরকম আর কি ব্যাপার। তো সেরকম অবস্থা থেকে অ্যাজ অ্যান অ্যাক্টর আমি নিজেকে একটা খুব এজেন্সিলেস জায়গায় পেতাম যখন আমি প্র্যাকটিস করতাম। যে বিষয়টা আসলে ডিরেক্টর এবং যিনি প্লেরাইট তার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। অ্যাক্টর হচ্ছে একটা রিপ্লেসেবল টুল। আজকে এ আসবে, কালকে ও আসবে, যে একটু ভালো করবে সে বেশি দিন টিকবে, না হলেও লোকের অভাব নেই। তো এই জায়গাটা থেকে মানে তাহলে অ্যাক্টরকে আর্টিস্ট বলা হবে কি হবে না, সেটা নিয়ে আমার নিজের মধ্যে খুব প্রশ্ন ছিল। যেখান থেকে আমার মানে অভিনয় শিক্ষা বা থিয়েটারের পড়াশুনো করার ট্রেনিংটা শুরু হয়, বেসিক্যালি যে প্রশ্নটা থেকে। তো শেষ পর্যন্ত আমি স্পেশালাইজেশন করি জ্যাক লেখকের টেকনিক এবং ডিভাইসিং থিয়েটারে, যেখানে অ্যাক্টর ইজ দ্য ক্রিয়েটার অফ দ্য পারফরমেন্স, এই ধরনের একটা রাজনীতির চলছে। এবং সেখানে যেটা সব থেকে ইন্টারেস্টিং হলো যে মানুষটা উপস্থিত স্পেসে অভিনেতা হিসেবে, সেই মানুষটার ডেফিনেটলি অবশ্যই প্র্যাকটিস এবং নিজেকে ডেভেলপ করা, উন্নতি করা ইত্যাদির প্রসেস রয়েছে। কিন্তু ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে সেই মানুষটা যা নিয়ে আসেন, সেই ভোকাবুলারিটা, সেই ইতিহাসটা, সেই ভূগোলটাকে অ্যাক্সেস করবার একটা প্রিন্সিপালি চেষ্টা করা হয়। তো সেই জায়গা থেকে কাজটা হবার কারণে আমি সেই ধরনেরই প্র্যাকটিস করতে চাইছিলাম। সেই কারণে আমি যখন প্রথম এসেছিলাম, আমি বম্বেতে থাকতাম সেই সময়, আমি ভেবেছিলাম একটা বাংলা নাটক করব। সবাই বম্বেতে ছুটিতে বা বর্ষাকালে যখন বৃষ্টি টিষ্টি হয়
বেশ অডিশন টডিশন হয় না, তখন বম্বে থেকে সবাই কলকাতা নিজেদের দেশে ফেসে চলে যায়। তো আমিও কলকাতা আসবো, 2-3 মাসের একটা টাইট প্রজেক্ট করব, শো করব, বেরিয়ে যাবো, মানে লাইক টিপিক্যালি প্রডিউসিং মেন্টালিটি থেকে। তো আমি একটা মানে অডিশন কল দিই, নাচ গান জানা মেয়েরা লাগবে। মেয়েদের কেন চেয়েছিলাম সেটা আরেকটা লম্বা গল্প, সেটা অতটাই যাচ্ছি না। কিন্তু মোটমাট আমার কাজটা হয়ে গিয়েছিল ফিমেল বডি ইন পাবলিক অ্যান্ড পারফরমেন্স স্পেস। এই এই বিষয়টা নিয়ে মেয়েদের শরীর পাবলিক স্পেসে এবং পারফরমেন্স স্পেসে কিভাবে বিহেভ করে, তার কি রেজিস্ট্যান্স ল্যাঙ্গুয়েজ থাকে ইত্যাদি নিয়ে গবেষণা করার কাজটা। তো সেই কাজটা থেকেই আমি মেয়েদের ডাকি, এবং যারা অডিশনে আসেন দায়িত্ব নিয়ে বলছে তাদের মধ্যে অধিকাংশই গান জানতেন না, নাচও জানতেন না, এখনো জানেন না, তারা সবাই নাটকটায় আছেন। তো এবার যেটা দাঁড়ায়, দেখা যায় যে সবাই একটু চেনা জানা গান গাইতে শুরু করে, এবং কি কারণে আমি জানি না, সেটা আমি একজন মহিলা ডিরেক্টর অডিশন নিচ্ছি বলে কিনা, বা আমরা যে ধরনের, আমি সকলকে একটু জাস্ট স্বচ্ছন্দ মানে স্বাচ্ছন্দ্য দেবার জন্য যাতে সবাই কমফোর্টেবলি অডিশন দিতে পারে, একটা একটু ফ্রেন্ডলি আবহাওয়া তৈরি করার চেষ্টা হচ্ছিল। সেইখান থেকে সকলেই একে অন্যকে সাপোর্ট করা শুরু করে। মানে একজন গান গাইছে, তো যদি সুর ভুল হয়ে যায়, গানটা যদি আরেকজন জানে, সে আবার পাশ থেকে একটু ধরে দিচ্ছে। প্রথম দিন এইভাবেই হলো, শেষের দিকে সবাই কোরাসই গাইছিল, শেষের দিকে আর কেউ সিঙ্গেল অডিশন দিচ্ছিল না, সবাই নিজের পছন্দ মতো একটা গান ধরছিল এবং বাকিরা সবাই গাইছিল। এবং তারপরে যেটা দাঁড়ায়, পরের দিন আমরা যখন অ্যাকচুয়ালি ফ্লোরে যাই, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোক ছিলেন, কেউ সত্যি সত্যি ট্রেন্ড, কেউ হয়তো নাচে ট্রেন্ড, মুভমেন্টে ট্রেন্ড, কেউ হয়তো থিয়েটার একটু করেছেন। কিন্তু এনারা যখন অভিনয় করা শুরু করেন, তখন বিভিন্ন ধরনের স্কুল অফ অভিনয় আমরা দেখতে শুরু করি আমাদের অডিশনে। এবং মজার ব্যাপারটা ছিল যে এর মধ্যে কেউই অভিনয় ভালো মন্দ নিয়ে খুব চিন্তিত ছিলেন না, অডিশনের ভালো মন্দ নিয়েও চিন্তিত ছিলেন না। যে জিনিসটাই চিন্তিত ছিলেন হচ্ছে, মানে কোনো বিষয় নিয়ে বেসিক্যালি চিন্তিত ছিলেন বলে মনে হয়নি, কিন্তু অত্যন্ত একটা পার্টিসিপেটরি পদ্ধতিতে একে অন্যকে হেল্প করে, সাহায্য করে, এবং যাই ভুলভাল তারা করুন, ঠিক বা ভুল, দে আর ওনিং আপ টু ইট। যে জিনিসটা আমি খুব কম দেখতে পেয়েছি, স্পেশালি বিং আ প্রফেশনাল অ্যাক্টর ফর 10 ইয়ার্স। অডিশন মানে একটা খামচি খেয়ের জায়গা। অডিশন ইজ নট আ স্পেস টু মেক ফ্রেন্ডস, টু সাপোর্ট ইচ আদার জেনারেলি। তো সেইখানে এই বিষয়টা দেখার পরে আমার, মানে আমি চাইছিলাম, আমি কথা বলেছিলাম যে হিড়িম্বাকে নিয়ে কিছু একটা কাজ করব, ডিসক্রিমিনেশনের যে বিভিন্ন মেশিনারি আছে সেগুলোকে অ্যাড্রেস করবে কাজটা। তো এবং তারপরে যখন এই অভিজ্ঞতা হলো আমার অডিশনের, আমি বুঝতে পারলাম যে ডিসক্রিমিনেশনের মেশিনারি নিয়ে যদি কাজ করতে হয়, সেটা এই সিলেকশন প্রসেসে ডিসক্রিমিনেশন দিয়ে শুরু করে সেই কাজটা সাকসেসফুল হওয়া সম্ভব নয় প্রসেসের জন্য। কাজেই আমি কাউকে বাদ দিইনি, তখন 23 জন ছিল এবং 23 জনই থেকে যায়। এখন আরো 2-1 জন যোগ হয়েছে, 1-2 জন হয়তো চলেও গেছে, বাট মোর অরলেস তারা সবাই থেকে যান, এবং তারপরে কাজটা শুরু হয়। কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সবসময় আমরা বিভিন্ন রকম স্টোরি টেলিং টুল নিয়ে কাজ করতাম, কতগুলো ডিভিশন করেছিলাম আমরা। গবেষণার জন্য একটা টিম, মিউজিক নিয়ে গবেষণার জন্য একটা টিম, মুভমেন্ট নিয়ে গবেষণার জন্য একটা টিম। সেই টিমগুলো সবসময় নিজেদের মধ্যে কিছু ডেভেলপ করতো এবং তারপরে এসে ওয়ার্কশপের মাধ্যমে নিজেদের মধ্যে শেয়ার করতাম। সেইভাবে কাজটা শুরু হয়। এবং তারপরে রাইটিং আমাদের অনেক পরে শুরু হয়েছে। বেসিক্যালি রাইটিং হয়েছে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 4 মাস রাইটিং হয়েছে। আমরা এপ্রিল মাস থেকে শুরু করি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অ্যাকচুয়ালি এই 3 মাস ধরে আমরা লিখি। তার আগের 3 মাস আমরা শুধু এটাই করতাম, বিভিন্ন রকম টুলস অফ স্টোরি টেলিং, সেগুলো ওয়ার্কশপ করা, গান শেখা, নানান রকম ইম্প্রোভাইজেশন করা। তার মাধ্যমে আমরা ঠিক এই বিষয়গুলোকে নিয়ে, ডিসক্রিমিনেশনের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আমাদের কি ব্যবহারিক অভিজ্ঞতা আছে এবং আমাদের কি মতামত আছে, ওপিনিয়ন আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি চর্চা করা শুরু করি, এবং তারই রেজাল্ট হচ্ছে যে স্ক্রিপ্টটা এখন দেখা যায় 90 মিনিটসের সেইটা। তো এটা ওরকম, মানে সেটাই মজা যে এই স্ক্রিপ্টটা পুরোটাই ওইভাবে লেখা, এবং নাটকটা লেখার অনেক আগে নাটকটা তৈরি হয়ে গিয়েছিল। না, আমার খুব ভালো লাগছে যে আজকে আমরা দুজন মহিলা ডিরেক্টরের সঙ্গে কথা বলছি, পার্থ ছাড়া।
এবং খুব কাটিং এজ কাজটা হয়েছে। তুমি আরেকটু বলো যে কেন এই গল্পটা ইয়ে করলে, এবং তুমি বলছিলে যে তোমার যারা অ্যাক্টাররা তাদেরই গল্প এটা, তো সেটা কিভাবে এই প্রসেসটা, এবং তোমরা করে যাচ্ছ এখনো, আমরা আবার দেখবো এটা খুব তাড়াতাড়ি শিগগিরই। আরেকটু তুমি বলো তোমার গল্পটা নিয়ে, এবং কিভাবে এটা এটা খুব পলিটিক্যালি একটা খুব ইম্পর্টেন্ট স্পেস এন্ড টাইম এই জায়গাটাই নাটকটা দেখার জন্য। হ্যাঁ, আমার কাজের ক্ষেত্রে যেটা আমি বললাম যে আমার এমনকি আমি থিয়েটার শিক্ষা যখন করতে গেছি তার পেছনেও আমার একটা ড্রাইভিং পলিটিক্যাল কোয়েশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যান অ্যাক্টর? অ্যাক্টর কেন আছে নাটকে? আবার অ্যাক্টার্স মিডিয়াম বলা হয়, অমুক তমুক বলা হয়, কিন্তু আমরা দেখি যে অ্যাক্টর আর কি একে বাদ দিয়ে ওকে তুলিয়ে দিয়েও হয়। হ্যাঁ, ডিরেক্টর ওরকম হয় না, ডিরেক্টর ইজ ইররিপ্লেসেবল। মানে তাহলে বিষয়টা কি? প্লে রাইট, ওরে বাবা সে তো ভগবান। তাহলে এই যে হায়ারার্কিক্যাল একটা স্ট্রাকচার রয়েছে আমাদের নাটকে, হ্যাঁ, তো তার মধ্যেও বড় অ্যাক্টর যিনি নাম ভূমিকা অভিনয় করেন, ছোট অ্যাক্টর যে পেছনে আসে একটু সেট চেঞ্জ করে, যে ব্যাক স্টেজ। হ্যাঁ, তো মানে এই যে নানান রকম আমাদের ডিসক্রিমিনেটরি একটা হেজিমনিক্যাল স্ট্রাকচার রয়েছে আমাদের থিয়েটারে প্র্যাকটিসে, বিশেষ করে পোস্ট কলোনিয়াল কি বলে মানে আধুনিক থিয়েটারে, সেকেন্ড থিয়েটার যাকে বলা হয়েছে। তো সেইটা নিয়ে আমি খুব কিউরিয়াস ছিলাম, যেখান থেকে আমার নিজের বিষয়টাই তৈরি হয়। এবং তারপরে বিভিন্ন রকমের পলিটিক্যাল কোয়েশ্চেন পাল্টেছে, ইভলভ করেছে আমার। কিন্তু তার মানে এই নয় যে সেইটা মানে তার মানে আমি কখনো একটা পলিটিক্যাল কোয়েশ্চেন ছাড়া নিজেকে ড্রাইভ করতে পারিনি। সেই জায়গা থেকে এখন আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, আমি যেহেতু প্রফেশনাল থিয়েটার করতাম এবং তার প্রচুর দর্শক, হাউসফুল শো, হাততালি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা রেপার্টরি হোক বা কোম্পানি থিয়েটার হোক, সমস্ত জায়গায়। তো অথচ আমরা এত পজিটিভ একটা বিষয় নিয়ে আলোচনা করা, এত প্রোগ্রেসিভ কথাবার্তা বলবার পরেও চারদিকে যখন আমি তাকাচ্ছিলাম, তখন আমি ঠিক তার উল্টো প্র্যাকটিসটাই দেখতে পাচ্ছিলাম, যে মানুষের জীবনে তার প্র্যাকটিসটা খুব উল্টো। হ্যাঁ, কে মেয়ে সিগারেট খেয়েছে তাই নিয়েই হচ্ছে, মেট্রোতে কে কার হাত ধরে দাঁড়িয়েছে তাই নিয়ে কেলাকেলি হচ্ছে। মানে এই এই যে এই অদ্ভুত জিনিস, তাহলে এত তো প্রোগ্রেসিভ নাটক হচ্ছে, সেগুলো নাকি সমাজ পরিবর্তন করে, তাহলে মানে হচ্ছে না কেন? তো সেইখান থেকে আমার প্রশ্নটা ছিল যে কারা দেখছেন এই নাটক? এবার মজাটা হলো যে নাটক মানে নাটক না বলে নাট্য বলি, যদি থিয়েটারের সংজ্ঞাতেই আছে যে থিয়েটার হচ্ছে এমন একটা আর্ট ফর্ম যেখানে একদল লোক একই সময় একই জায়গায় আসে এবং এটা সংগঠিত হয়। এবার এই একদল লোকের মধ্যে আসলে দুদল লোক আছে, একদল লোক অ্যাক্টর, একদল লোক দর্শক। এবার এই দুদল লোকের কমিউনিকেশনের মধ্যে যেটা ঘটছে সেইটাই কিন্তু থিয়েটার। যেটা স্টেজে হচ্ছে সেটা নয়, কমিউনিকেশন ইজ থিয়েটার। কিন্তু যখন আমরা অভিনয় থিয়েটার করি, আমরা অধিকাংশ ক্ষেত্রে ভুলে যাই, আমাদের কাছে রিহার্সাল খুব ইম্পর্টেন্ট, শো আমরা ঠিকঠাক করলাম কিনা খুব ইম্পর্টেন্ট, এবার সামনে কি হলো, পেছনের রয়ে কেউ ঘুমিয়ে পড়লো কিনা, দিস ওয়াজ নট ইম্পর্টেন্ট। এবং তারপরেও আমাদের যারা হাউসফুল করেন তারা আমাদের দর্শক, ঠিক আছে, তারা আমাদের খুব ভালো কমিটেড দর্শক, এবং তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ, কারণ তারা আমাদের হল ভরান, প্রচুর টাকা পয়সা আসে। কিন্তু তারা কারা? এটা আমার একটা প্রশ্ন ছিল। There are specific class of people around India. আমি বাংলা থিয়েটার সম্পর্কে কিছু বলার জায়গায় থাকি না, আমি বাংলায় ফিরেছি 1 বছর হলো, কিন্তু সমস্ত জায়গাতেই থিয়েটারের একটা দর্শক আছেন, যারা থিয়েটার দেখতে যান, যারা ওই 200 টাকা 500 টাকা 1000 টাকা অ্যাফোর্ড করতে পারেন, এবং যাদের এরকম থিয়েটার নামক সুন্দর আলো জ্বালানো পরিষ্কার ফয়ার হল, গদি দেওয়া সিটে গিয়ে বসতে কুণ্ঠাবোধ হয় না, তারা থিয়েটারের অডিয়েন্স। তাছাড়া যে থিয়েটার গুলো আছে সেগুলোকে আমরা বলি যাত্রা ফাত্রা, এই নৌটঙ্কি, এই তামাশা ফামাশা, সেগুলো বা কমার্শিয়াল থিয়েটার, যারা একেবারে স্পেসিফিক্যালি বম্বে ইন্ডাস্ট্রির মতন গুজরাটি আর মারাঠি থিয়েটারে কেটার করে, তারা একদম কনভেনশনাল, তারা নতুন কিছু বলবে না, তারা একদম দুটো লাইলাপ্পা গান থাকবে, একটা করুণ সিন থাকবে, একটা রাগের সিন থাকবে, অ্যাকশন থাকবে, সেই ধরনের থিয়েটার করেন, তাতেও কোনো অসুবিধা নেই। পয়েন্টটা হচ্ছে তারা অডিয়েন্সের কাছে যে পরিমাণে পৌঁছন, যাত্রা যে পরিমাণে অডিয়েন্সের কাছে পৌঁছয়, যে ধরনের থিয়েটার আমি করছিলাম অডিয়েন্সের কাছে সেভাবে পৌঁছচ্ছিল না, পরিষ্কার কথা।
একটা পার্টিকুলার ক্লাস অফ পিপল দেখছিল, তাদের মূল্যবোধ অনুযায়ী, তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী চরিত্র আসছিল, এবং তাদের যা স্ট্রেংথ এবং লিমিটেশন তাই নিয়েই থিয়েটার তৈরি হচ্ছে আমার দেখা। এবং আমি খুব লিমিটেড দেখেছি, আমি একদম আমার নিজের দেখা অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। তো সেইখান থেকে আমার প্রশ্ন ছিল, তাহলে যারা থিয়েটারটা দেখতে পাচ্ছেন না আমার, তারাই তো ভারতের বেশিরভাগ লোক, বাংলার বেশিরভাগ লোক। তা আমি যখন এই নাটকটা করছি, তখন আমি এই নাটকটা এমন একটা কাউকে আমাকে দেখাতে হবে যিনি অলরেডি থিয়েটার দেখে সব বুঝে গেছেন, এরকম নয়, যার কাছে এই থিয়েটারটার আরো কিছু বলার আছে এবং যাকে আমি এতদিন মিস করেছি। এটা আমার দায় ছিল, এবং আমি খুব লাকি বলবো, কারণ আমার সঙ্গে যারা থিয়েটার করেন সমূহের আমার আদার কমরেডসরা, তারা সকলেই এইটাই বিশ্বাস করেছিলেন, করেন এখনো, যে কারণে আমরা এই দলটা তৈরি করি এবং আমরা চেষ্টা করি যে থিয়েটারটাকে অ্যাক্সেসিবল করতে হবে। অ্যাক্সেসিবল করতে গেলে কি করতে হবে, বাদল সরকার অনেকদিন আগে লিখেছেন, 1 নম্বর হচ্ছে পোর্টেবল হতে হবে, 2 নম্বর হচ্ছে হালকা হতে হবে। তা আমরা ঠিক করে যে আমাদের একটু হ্যাজাক দিয়েও আমরা শো করেছি, টিউবলাইট দিয়েও আমরা শো করেছি, 3টে হ্যালোজেন দিলেই আমাদের শো হয়ে যায়। তা পেছনে একটা পর্দা টাঙাতে হয়, তার জন্য যদি কোনো মাঠে গোলপোস্ট থাকে সেখানেও হতে পারে, তার জন্য যদি 3টে বাঁশ, ভারতবর্ষে বাংলার গ্রামে গ্রামে বাঁশের অভাব নেই, 3টে বাঁশ নিয়ে লাগিয়ে দিলাম, তার মধ্যে হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু নাটকটা করতে পারতে হবে। তো এটা ছিল 1 নম্বর মানে ইন্টারেস্ট, যে কারণে নাটকটা হালকা বানানো হয়, যেভাবে বানানো হয়েছে সেভাবে বানানো হয়। এবং এই যা, এটা আবার কি হচ্ছে? ও বেরিয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো এবার সব মিলিয়ে 1 নম্বর হচ্ছে অ্যাক্সেসিবল করা, 2 নম্বর হচ্ছে মহিলারা, মানে ভারত, এটা আবার একটা মজার জিনিস, এটা আমি একটা খুব অদ্ভুত কথা বলবো, সেটা হচ্ছে বাংলা থিয়েটারে এক সময় ভদ্রঘরের মেয়েরা থিয়েটার করতো না। মিউট করে দাও, আমি একটা ফিডব্যাক পাচ্ছি। পার্থ মিউট করো, মিউট, পার্থর জন্য মিউট। হ্যাঁ ব্যাস, পার্থ মিউট। হ্যাঁ, তো হ্যাঁ বলো বলো। তো এবার আমি তো ভদ্রঘর মহিলারা থিয়েটার করতেন না এক সময়, শুধুমাত্র পতিতাপল্লীর মেয়েরা এসে থিয়েটার করতো। তারপরে মাঝখানে একটা কনফ্লুয়েন্স টাইপের হলো, যেখানে প্রভা দেবী, মানে তারা একটা মার্জিনে বিলং করছেন, তাদের ঠিক ভালো বলা যাচ্ছে না, কিন্তু তারা সব ভালো ঘর, মানে তারা ভাদুরীবাবুর বাড়ির লোক, কাজেই সেখানে তাদেরকে খারাপও বলা যাচ্ছে না। তারপরে একটা খুব মেজর শিফট হলো, ভদ্রলোকের মেয়েরা থিয়েটার করতে শুরু করলেন। কিন্তু এরপরে যেটা হলো, ওই ভদ্রলোকের মেয়েরা আর ভদ্রলোক নয় এরকম ভাবে ধরে রাখা যারা, তারা যে সবাই একসঙ্গে থিয়েটার করছেন, এটা কিন্তু আর হলো না। এটা একটা খুব মজার জিনিস। হ্যাঁ, তারপরে মানে যেরকম ক্লাসিক্যাল ডান্সের ন্যাশনালাইজেশন হয়েছে, সেরকমই বিষয়টা তারপরে হয়ে গেল আমাদের ব্যাপার, থিয়েটার ভালো জিনিস আমরা করি ইত্যাদি। হ্যাঁ, তো এটা একটা মজার জিনিস হলো। তো সেই জায়গাটা থেকেও আমার একটা রিজার্ভেশন ছিল, যে আমরা থিয়েটার যখন করছি, মেয়েরা থিয়েটার করছেন, তখন মানে আমাদের থেকে এক্সপেকটেশনও এটা, যে তখন ভদ্রঘরের মেয়েরা যখন থিয়েটার করছেন, ভদ্র থিয়েটার করবেন। ঠিক আছে, তার মানে খিস্তি টিস্তি থাকবে না, হ্যাঁ, ভালো জামা কাপড় পরবে, হ্যাঁ, ভালো ভালো কথা বলবে, সত্যের কি জানো না, দুষ্টের দমন শিষ্টের পালন টাইপের ব্যাপার স্যাপার হবে। এইবার এইরকম ধরনের একটা রিপ্রেজেন্টেশন আমাদের থেকে এক্সপেক্টেড ছিল। এবার আমরা যে আমাদের মেয়েদের গল্প কেন এটা হলো, কারণ আমরা একটা, আমি বলবো না আমাদের মেয়েরা একটু ভেরিড ফ্রম, আমরা যারা সমূহতে আছি বিভিন্ন ধরনের ইকোনমিক ক্লাসের মেয়েরা আছি, কিন্তু মোরারলেস যদি বলো তাহলে আমরা সবাই মোটামুটি একটা মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি। ঠিক আছে, যে বাড়িতে আমাদের বাবা দাদারাও পড়াশুনো শিখেছে, আমরা ফার্স্ট জেনারেশন পড়াশুনো করছি এরকম না, বাল্য বিবাহ হয়নি আমাদের কারোর, কাজেই আমরা যথেষ্ট প্রিভিলেজড ভারতবর্ষের মহিলাদের তুলনায় যারা থিয়েটার করছে, এবং আমরা সকলেই এই ভালোর এক্সপেকটেশন যেটা, এটাকে ফুলফিল করার চেষ্টা করেছি। এবং এই জায়গাটা থেকে আমরা প্রথম রিলেট করা শুরু করি হিড়িম্বার সঙ্গে, কারণ হিড়িম্বা ক্যারেক্টারটা একজন সিঙ্গেল মাদার ফ্রম এনশিয়েন্ট ইন্ডিয়া, একজন ইন্ডিজিনাস ওমেন,
হু ইজ নট ডিপেন্ডেন্ট অন এনিবডি। ফলে তার যা ব্যবহার ব্যাস লিখে গেছেন সেগুলো সেই সময়ের ঐতিহাসিক তথ্য বা অ্যানথ্রোপোলজিক্যাল তথ্যের মানুষদের তথ্যের সঙ্গে মেলে না। ঠিক আছে, তো সেই জায়গা থেকে ওই যে অ্যাপ্রোপ্রিয়েশনটা পতিতাপল্লীর মহিলাদের থিয়েটার থেকে বাদ দিয়ে করা শুরু হলো, সেই একই অ্যাপ্রোপ্রিয়েশনটা কিন্তু আমাদের হিস্ট্রিতে বারবার বারবার হয়েছে। যে কে কাজটা করছে সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট করে নেওয়া হয়েছে পাওয়ারফুল ক্লাসগুলোর প্রতি। সব সময় দলিতের ইতিহাস নেই। সেদিনকে একটি ছেলে ছিল আমার ছাত্র, সে আমাকে বলছিল যে আপনি সিধু কানুর নাম শুনেছেন? আমি বলছি যে হ্যাঁ শুনেছি। আপনি জানেন তারা কত বড় লোক জানেন? হ্যাঁ। আমি বলছি যে হ্যাঁ। সবাই নেতাজির কথা বলে, সবাই মঙ্গল পান্ডের কথা বলে, সিধু কানুর কথা তো সেইভাবে বলে না কেউ। সিধু কানুর কথা তো ওরকমই জানা উচিত ছিল, মঙ্গল পান্ডেকে নিয়ে যেরকম হইচই হয়। আমি তো জানতামই না ওনারা এত বড় বীর। তো পয়েন্টটা কিন্তু সত্যি ঘুরে ফিরে গিয়ে, হ্যাঁ, যে সিধু কানু আদিবাসী নেতা, রিজিনাল আদিবাসী রেজিস্ট্যান্স করেছে, মরে গেছে, এর বেশি কিন্তু আমরা জানি না। তার মানে কে, কিন্তু প্রথম স্বাধীনতা বিরোধী আন্দোলন মানে এই ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হচ্ছে কিন্তু ইন্ডিজেনাস মানুষদের থেকে, যারা সত্যি সত্যি ভারতবর্ষের একদম আদি অধিবাসী। তো সেই রকম জায়গা থেকে মানে সেই জিনিসগুলো, ইতিহাসগুলো যেহেতু বারবার গুলিয়ে দেওয়া হচ্ছে, তার সঙ্গে আমাদের ইতিহাসের একটা মিল আছে, মেয়েদের ইতিহাসের, যেটা আমি তোমাকে বলছিলাম। মেয়েদের ইতিহাসে মানে একজন ডেডিকেটেডলি মহিলা প্লে রাইটের নাম যদি জিজ্ঞাসা করা হয় এক্ষুনি বসে বলা খুব মুশকিল। মহিলা লেখিকা যিনি একটা নাটক লিখেছেন, দুটো নাটক লিখেছেন, পাঁচটা নাটক লিখেছেন হতে পারে, যার লেখার ওপর নাটক হয়েছে হতে পারে, হাতে গুনে গুনে ওই মঞ্জুলা পদ্মনাভন, ওই পলি সেনগুপ্ত, ওই মনু ভান্ডারী, গীতাঞ্জলি স্ত্রীর কয়েকটা লেখা, এরকম ভাবে করা হয়, মানে এরকম ভাবে ভাবা হয়। কিন্তু কত পরিমাণ থিয়েটার হয়েছে, তো এইভাবে মহিলাদের লেখা থিয়েটার কত পরিমাণ হয়েছে, এইভাবে যখন আমরা প্রশ্ন করতে যাই তখনই দেখতে পাই যে সত্যি সত্যি সেখানে একটা ভীষণ বড় গ্যাপ আছে ইতিহাসে। ঠিক আছে, তো এই যে গ্যাপ গুলো রয়েছে হয়তো সিমিলার নয় কিন্তু ইকুইভ্যালেন্ট গ্যাপ। যখন একজন দলিত মানুষকে, আমি সত্যি বলছি, আমি যেখান থেকে বিলং করি, আমি তো দলিত মানুষ কি কষ্ট করেছেন বা প্রত্যেকদিন তাকে কি রিজেকশন ভোগ করতে আমি জানি না। কিন্তু একজন মেয়ে হিসেবে আমাকে যখন শুনতে হয় যে তোর তো চাকরি না করলেও চলবে কারণ তোর তো বিয়ে হয়ে যাবে, বা এই ধরনের যে কথাবার্তা আমরা সবাই শুনি, বা বা এই তো বিয়ে করছিস এবার নিজের বাড়িতে যাবি, ওখানে গিয়ে সুখে সংসার করিস, শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া করিস না, অমুক তমুক ইত্যাদি, যে এই যে স্টিরিওটিপিক্যাল চিন্তা ভাবনাগুলো মানে পুট আপন করা হয়, ছেলেদের উপরও হয়, আমি তা বলছি না, আমি আমার অভিজ্ঞতা বলছি। এইগুলোর মধ্যে ইকুইভ্যালেন্স খুঁজে পাওয়া আমরা শুরু করি। শুধু আমি নই, যেসব মেয়েরা রয়েছেন অভিনয় করছেন তারা সকলে। অনেক ক্ষেত্রে আমরা যখন রেগে যাচ্ছি কোনো একটা ডিসক্রিমিনেশন দেখে, সে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেখানে আমরা যদি সেটা নিয়ে খুব রেগে যাই, রেগে গিয়ে আমরা যখন রিটালিয়েট করছি ইন অ্যান ইম্প্রোভাইজেশন সে, তখন হঠাৎ যে পুরুষটি রয়েছে তার উপর মেয়েটি খুবই মানে ভয়ঙ্করভাবে পাউন্স করছে এবং তাকে মারধর করছে এবং তাকে ফোর্স করছে নানান রকম কাজের জন্য। That is also becoming equivalent to the sexual harassment. That means when we are retaliating, we are also retaliating in the language of patriarchy. আমি বলছি আমাদের অভিজ্ঞতার কথা। অনেক সময় আমরাই নিজেদের মধ্যে কথা বলতে গিয়ে নিজেদের বলছি দূর ছোট লোক, দূর অমুক, দূর তমুক, খিস্তি খাস্তা করার সময় কিন্তু আমরা আবার সেই প্যাট্রিয়ার্কাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, আবার সেই ডিসক্রিমিনেটরি মানে কাস্ট ডিসক্রিমিনেশনের ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করছি, ব্রাহ্মণিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এবং এইগুলো আমাদের প্রত্যেকের জীবনে ব্যবহারে ছিল এবং এগুলোর দ্বারা আবার আমরাই প্রত্যেকে কোনো না কোনো ভাবে অপ্রেস হয়েছিলাম। এই পুরো বিষয়টা আমরা যত এই ইম্প্রোভাইজেশন গুলো করতে থাকি এই বিষয়টা নিয়ে তত পরিষ্কার হতে থাকে, তত আমরা নিজেদেরকে চিনতে শুরু করি যে কিভাবে এই পুরো প্রসেসটা আমাদেরকে এফেক্ট করে, হাউ উই আর সামহাউ
Hirimba, all of us, and how it is becoming all of our story. কারণ আমরাই কখনো prey, আমরাই কখনো becoming the perpetrator or becoming the enabler of the perpetrator. তো এই যে vicious সাইকেলটা, এটাতে আমরা সকলেই এটার মানে আমরা সকলেই এই ব্রাহ্মণিক্যাল পেট্রিয়ার্কাল সোসাইটির ফসল, এবং আমরা সকলেই এটা কোথাও না কোথাও নিজের ব্যবহারিক জীবনে করে ফেলি। এগুলো যত আমাদের মধ্যে ক্লিয়ার হতে থাকে, ততই we started believing in the story of Hidimba, or at least the counter narrative that we were telling. সেই জায়গা থেকে গিয়ে it became all of our story. So এটা একজন, এবং সেই কারণেই প্রত্যেকে নিজের নিজের মতন করে কিছু কিছু জিনিস লেখা শুরু করে, যেগুলো আমরা পরে একসঙ্গে একটা কিউরেট করে একসঙ্গে এডিট করে একটা স্ক্রিপ্ট তৈরি করি। But that's how this writing was facilitated by everybody in the cast. ধন্যবাদ তিতাস, খুব ইন্টারেস্টিং এই স্টোরিটা তোমার, এই পার্টিসিপেটরি যেভাবে নাটকটা লেখা হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি ভূমির কাছে, ভূমি সুতা। ওর ওর একটা কাজ দেখে তারপরে আমরা ওর সঙ্গে কথা বলবো, কাজের একটু অংশ অফকোর্স। এক সেকেন্ড, আমাকে আবার ইয়ে করতে হবে, শেয়ার স্ক্রিন করতে হবে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কি, দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে। ওকে, আসছে। मेरी सैलरी है 8,000, उसमें से भी 5 मिनट लेट हो तो गए तो 166 रुपए का। महीने के आखिरी में जेब में भले ही 1,500 क्यों न पड़े, हेयर स्पा, ट्रेडिंग, टैक्सिंग के बगैर मॉल में कदम रखना गर्म की बात है। सिर्फ एक अच्छी बात, यहाँ शनिवार को लोग एक साथ मिलते हैं बाहर, ताकि हफ्ते के बचे हुए एक दिन हम आज शनिवार कल से कान के झुमके, गले का हार, जूते, यहाँ पे भी गामछा ही ट्रेंड है, पर हमारे वहां कुछ नहीं चलता। हाँ। और यहाँ की क्या मिला? ये
Your service is no longer required. Your service is no longer required. क्यों? क्योंकि किसी चूतिए ने मेरे नहाने की वीडियो बना के फेसबुक पे डाल दिया। वो वीडियो वायरल हो गया तो मेरी नौकरी चली गई। मुझे पता है वो कौन है। ये बाजू वाले चौक में रहता है, छोटू छोटू। जब से मुझसे उठने लगी है हरकतें बदल ली। एक दिन कहता है चलती हो क्या? मैंने बोला तू चल अपने माँ के गोद में चल। पता नहीं कब कब किया। सबके फोन में है वीडियो, सबके फोन में है, सबके अब्बू ने कॉल किया। क्या है देखती हो? क्या है? क्या देखती हो? क्या क्या एकदम मजे लेने वाली कौन सी बात है? हाँ? क्या क्या मैं हिजाब पहन के नहाऊं अपने घर के अंदर? क्या 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 देख रहे हो? क्या देख रहे हैं? हाँ? ये देख देखना देख ভূমি এইটুকুই আমরা দেখালাম। ভূমি সুতার গোবরডাঙ্গা নকশা একজন মেম্বার, ও নিজে এই প্লেটা রিয়েক্ট করেছে। ইয়েস, তুমি তোমার কাছে দুটো প্রশ্ন, যে গোবরডাঙ্গা নকশা নিয়ে আমি জানতে চাইবো, এবং তুমি বলো গোবরডাঙ্গা নকশা নিয়ে, এবং এই প্লেটা স্পেসিফিক্যালি এটাই হয়তো আগে তুমি শুরু করো তোমার প্লেটা নিয়ে, যে তুমি একটা খুব ইন্টেন্স একটা প্লে যেটা আমি দেখেছিলাম ব্লসম থিয়েটারে বিয়েতে, আমি দারুণদারে দেখলাম এই প্লেটা তোমার। আমার মনে হচ্ছিল তোমার স্পেসটা আরো বেশি ইন্টিমেট হওয়া উচিত ছিল, ওই স্পেসটা তোমার জন্য ঠিক নয়। কিন্তু অ্যাকচুয়ালি তোমার বাবা যেটা বললো যে এটা ডিজাইন করা হয়েছিল অ্যাকচুয়ালি যেই ঠিক কালকে যে স্পেসটায় গোবরডাঙ্গায় যাওয়া হয়েছিল ওইটা একদম অ্যাপ্রোপ্রিয়েট স্পেস, এরকম একটা প্লেস জন্য খুব একটা ইন্টিমেট স্পেসের দরকার। তো তুমি তোমার এই প্লেটা নিয়ে তোমার বক্তব্য রাখো, এবং তারপরে গোবরডাঙ্গা নিয়ে নকশা নিয়ে কথা বলবো। ঠিক আছে। যখন আমি এই নাটকটা প্রথম বানাই তখন একটা চৌকো ঘর ছিল যেটার মাঝখানে একটা পিলার ছিল। তো মাঝখানে পিলারটা থাকার জন্য এইটুকু অংশের মধ্যে আমি অভিনয় করেছিলাম, আর এই প্যাটার্নে দর্শকরা বসেছিল যাতে মনে হয় যে ঘরটা আরো ছোট হয়ে গেল। আর ঘরটার পাশে একদম পেছন দিকে একটা জানলা ছিল। এইটা যখন আমি প্রথম স্কুলে আমার অভিনয় করি সেই সময় তখন তার স্ট্রাকচারটা এটা ছিল, মানে স্পেসটা এটা ছিল, এবং সেটা একটা ঘরই, মানে সেটা কোনো স্টুডিও নেওয়া হয়নি বা ব্ল্যাক বক্স কিছুই নেওয়া হয়নি, এটা ঘরের মধ্যেই আছে। এবং সবাই ঠেসে ধরেছে, ঘরের মধ্যে চেপে ঢুকে জানতে চায় যে কি সমস্যা তোমার জীবনে এত, এরকম আর কি একটা ব্যাপার। এবং মেয়েটি বলতে থাকে বলতে বলতে উল্টো পাল্টা কাজকর্ম শুরু করে আর কি, এরকম ব্যাপারটা ছিল। তো প্রথমে যখন ভাবি যে এটা করব তখন আমি কিছু শুধু পয়েন্ট আউট করতে থাকি যে এই বিষয়গুলো নিয়ে আমার বলার আছে, বা আমার রাগ আছে, ক্ষোভ আছে, এই শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে, যেগুলো আমি শুনে এসেছি বা কারোর সাথে হতে দেখেছি, খবরের কাগজে পড়েছি, বিভিন্ন রকম ভাবে আর কি, মানে ছোট থেকেই বড় হতে হতে বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার, সেগুলো নিয়েই আমি খালি শুধু পয়েন্ট করি। আর আমার মনে হয় যে এর থেকে তো জঙ্গলে চলে যাওয়া অনেক ভালো, মানে এত সভ্য সমাজের মধ্যে থাকছি যে মানে পুরো ব্যাপারটাই কেমন একটা হয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমার মনে হয় যে কোনো সংলাপ থাকবে না, কিন্তু আমি অভিনয়টা করব প্রথমে, এটা
ভাবনা ছিল। তারপরের অংশে আমার মনে হলো যে স্টোরি টেলিং তো খুব একটা মজার ফর্ম, যেটা আমি একটুখানি যদি এক্সপ্লোর করি তাহলে আমার একটু মানে অ্যাক্টর হিসেবে আমি একটু নিজেকে পুশ করবো আর কি। কারণ নাচতে চাই, নাচতে ভাল লাগে, মুভমেন্ট ওরিয়েন্টেড কাজকর্ম আমি করি, কিন্তু শুধু কথা বলে বলে লোকজনকে কিভাবে জুড়ে রাখবো সেইটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। তো আমি তখন ভাবি যে না, পুরোটা বলবোই আর কি। তো তখন ওই মুভমেন্টের ব্যাপারটা মাথা থেকে চলে যায় এবং তারপরে ওটাকে একটা চরিত্রের দরকার হয় যার মুখ থেকে কথাগুলো বলাবো। এবার সেটার মধ্যে বেশি বেশি করে ঢোকানো হয়। আচ্ছা, যদি আমি বললে খুব সহজ হয়ে যায়, কিন্তু যদি একটি মুসলিম মেয়ে বলে কথাটা তাহলে কিরকম হয়? আচ্ছা, তার যদি একটা ঠিকঠাক বাড়ি না থাকে, সেই পরিস্থিতিতে যদি সেই মেয়েটির কথাটা বলে তাহলে কেমন হয়? আমি তো এনএসজি হস্টেলের মধ্যে রয়েছি, হ্যাঁ। তো আমার একটা, আমি জানি 3 বছরে আমার একটা সিকিউর লাইফ আছে। হঠাৎ করে যদি আহ, মানে একটা শব্দ খালি হঠাৎ করে মনে হলো যে এরকম যদি হয় যে চাকরিটা যদি চলে যায়, মানে সবটাই যদি, যা যা আমার জীবনে ঘটে চলেছে সবকিছুই ভালো 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 ভালো, সেগুলোর মধ্যে একটু একটু করে এটা ওটা ঢুকিয়ে ঢুকিয়ে তখন দেখা যে গল্পটা বলতে কেমন লাগে। উম আমার জীবনে অতটা সমস্যা নেই আর কি। যখন লাদাখ থেকে একটি মেয়ে আসছে, মুসলিম মেয়ে আসছে, তার বাবা বারবার করে ফোন করে জানতে চায় যে সে কি অবস্থায় আছে। বা আফগানিস্তানের একটা প্রোডাকশন আমরা দেখেছিলাম, তারা সব বোরখা টোরখা পরে মানে খালি এইটুকু দেখা যাচ্ছে, এইটুকু দেখা যাচ্ছে, কিন্তু তারা অভিনয় করছে। এবং মানে দিনের বেলা তারা সে মানে মাঠের মধ্যে দৌড়ে বেড়াচ্ছে যে এই স্বাধীনতাটা তারা তার দেশে ওই রকম ভাবে পাবে না, এই দুদিনে একটু দৌড়ে নিক তারা। তো এরকম বিভিন্ন রকম কাণ্ড কারখানা আছে, বা এরকম চলে আর কি। মানে কয়েকটা এরকম খুব অদ্ভুত অদ্ভুত খবর পেয়ে মানে হতভম্ব হয়ে গেছিলাম যে মা বাথরুমে আছে, সেটা ভিডিও করেছে বাচ্চা ছেলে। তাহলে এটা মানে কি ধরনের, কি মেন্টালিটি, মানে তার তার কি এমন হচ্ছে বিষয়টা, আমরা মানে কোন জায়গাতে ল্যাক করে যাচ্ছি? তো মায়ের মধ্যে দেখার কি আছে, মানে এটা এবার এগুলো ছোট থেকেই দেখছি বা শুনছি। তো সেইগুলোকে সবটাকে এক জায়গায় করে আমার মনে হচ্ছিল যে না, ব্যাপারটা কি খুব ভারী হয়ে যাচ্ছে, মানে দেখি না, একটা হোক, একটা করে দেখা হোক। আর আরেকটা বিষয় যেটা আমার মাইজনার করতে করতে খুব মজার লেগেছিল, যে আমি কিছু করব যেটা প্রেজেন্টে থাকবে, আমি গল্পটা সবসময় পুরনো কিছু বলবো, কিন্তু সে বিভিন্ন রকমের অ্যাকশন করছে যেটা একটা অন্য ধরনের মানে কিছু তৈরি করে। কি কি হতে পারে সেটা? সেখানে আমার একটাই একদম এত বড় করে যেটা আসে ওই ছবি আঁকাটা। আমার হঠাৎ করে মনে হচ্ছিল যে এরকম যদি হয়, কিন্তু হওয়ার মতো আহ, কোথায় আঁকবো, কিসে আঁকবো? তো মেয়েটি আহ, মানে যে মেয়েটির গল্প, তার বাড়ির লোকজন দর্জি, তার বাড়িতে যেরকম আমরা ছোটবেলায় দেখতাম যে রোল করে রাখা থাকে বিভিন্ন রকমের কাপড় দোকানে, তুমি বলবে সেটা কেটে তোমার জামা তৈরি হবে আর কি। তো সেরকম মনে হচ্ছিল যে ওইটাই তো ওর ক্যানভাস, ও তো ডিজাইনারই হতে চেয়েছে, তাহলে ও যদি ওটার ওপরই আঁকতে থাকে এবং সবটাই ইম্প্রোভাইজ করতে করতে অ্যাক্টারের যেরকম ইম্পালস সেই অনুযায়ী ব্যাপারগুলো ঘটেছে। একটা স্ক্রিপ্ট আমার কাছে ছিল, কিন্তু অ্যাকশনটা কখনো ফিক্স ছিল না প্রথম থেকে। মানে যখন আমি এটা প্রথম পর্যায়ে অভিনয় করেছি তখন সবটাই আলাদা ছিল, আবার যখন দ্বিতীয় পর্যায়ে করেছি তখনও ব্যাপারটা আরো আলাদা হতে থাকে। আর তারপরে বারবার ওইটা থেকে বেরিয়ে এসে দেখা যে যেটা আমি করলাম সেটা আমি দর্শক হিসেবে কিভাবে দেখছি, এইটা একটা এটা আমার প্রসেস ছিল আর কি।
এই তোমার একটা তোমার একটা খুব ইন্টারেস্টিং স্পন্টিনিটি ছিল পারফরমেন্স, এটা একটা পারফরমেন্স বলবো আমি অ্যাকচুয়ালি। যখন আমি দেখছিলাম, তুমি যখন পেন্ট আঁকছিলে ওই স্পেসটায় দারুণদাতে, আমি দেখতে পাচ্ছি তুমি কাঁকছিল, মানে ওটা সেটা আমার অবাক হচ্ছিলাম যে এটা থিয়েট্রিক্যাল জায়গাটা কোথায়, মানে সেটা আমার বোঝার চেষ্টা করছিলাম সেই জায়গা থেকে, যে যখন তুমি পেন্টিংটা করছিলে মানে খুব তুমি তোমার মেটেরিয়ালের সঙ্গে একদম ঢুকেই গেছিলে, মানে ইট ওয়াজ পার্ট অফ ইউ ইন দ্যাট প্রসেস। তুমি এবার তুমি তোমরা যে থিয়েটার ফেস্টিভ্যালটা গতকাল শেষ হলো তোমাদের গোবরডাঙ্গাতে, সেইটা নিয়ে বলো। এবং দীর্ঘ বছর ধরে এটা হয়ে আসছে, আমি প্রথমবার গেলাম, আমি খুব ভালো লাগলো তোমাদের ওখানে ফেস্টিভ্যালটা, ওইটা নিয়ে একটু বলো। জাতীয় নাট্য উৎসব এটা এইবারে আমাদের অষ্টম আর কি, কিন্তু তার আগে অবধি আমরা বিভিন্ন রকম ভাবে ফেস্টিভ্যাল করেছি। সেই সময় আমাদের নিজস্ব কোনো স্পেস ছিল না। গোবরডাঙ্গায় একটি হল ছিল, সেটা সিনেমার হল ছিল, কিন্তু নাটকের লোকেরা ওটাকে নিয়ে নিয়েছিল যে আমাদের কোন জায়গা নেই, আমরা এখানেই থিয়েটার করব। তো সেখানে বিভিন্ন দল মিলে নিয়মিত থিয়েটার হতো, শনি রবিবার করে থিয়েটার হয়, বা লোক সংস্কৃতি উৎসব আমরা করেছি, মানে বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল চলতোই আর কি। মানে কখনো এটা এরকম না যে ধপ করে পড়ে গিয়ে 8 বছর ধরে কিছু করা হচ্ছে, সেইটা নয়। 2012 সালে আমরা একটা জমি কিনি, এবং সেটার তখন সেরকম ভাবে কোনো ফান্ডিং ছিল না। আমরা ওই রকম যেটাকে বলে মাচার শো, সেই শো করে করে যা টাকা জমানো গেছে, কারণ আমাদের দলের বয়স 40, তো সেইটার প্রচুর ফান্ডিং আমরা নিয়ে একটা 7.5 কাঠার একটা জায়গা আমরা কিনি। তার আগে অবধি আমরা রেল লাইনের পাশে একটা রেলের কোয়ার্টারেই রিহার্সাল করতাম, যেটা বোধহয় 15-10 বা এরকম কিছু একটা তার সাইজ ছিল। তো তারপরে 2012-তে সেই জমি কেনা, এবং সেখানেও ওইরকম মেলা বেঁধেই আমরা ফেস্টিভ্যালটা শুরু করি। যখন সেই সময় থেকে 2012 থেকে আমরা জাতীয় নাট্যোৎসবের শুরু হয় আর কি, যে বিভিন্ন প্রদেশে কিভাবে কাজ হচ্ছে। আর শুধুমাত্র যে বড় বড় নামগুলো কি আমরা জানি জাতীয় স্তরে, তার বাদ দিয়েও যারা প্রত্যন্ত গ্রামের মধ্যে কাজ করছে, বা মানে একটু অন্য ধরনের কাজ করছে, যে ডিজাইন যে যে ধরনের স্ট্রাকচারের নাটক আমরা দেখে অভ্যস্ত, তার বাইরে গিয়ে কি কিছু দেখা যায়, হতেই পারে ফেল, হতেই পারে দর্শক সেটা প্রথমবারে নেবে না, হতেই পারে আমি হরিয়ানবি বুঝবো না, কিন্তু একটা একটা দেখুক লোকজন, জানা তো যাক যে কোথায় কি হচ্ছে। সেরকম ভাবেই আমরা ফেস্টিভ্যাল শুরু করি। তো অদ্ভুত অদ্ভুতের মানে ধরনের পারফরমেন্স হচ্ছে, যেটা মানে 8 বছর আগে আমিও হয়তো বুঝতে পারিনি যে এটা এই ধরনের পারফরমেন্সের মানে কি। মানে সেটা পারফরমেন্স ছিল, কিন্তু আমি ভাবছি এটা তো ঠিক নাটকের মতো না। তাহলে আমাকেও তো কোথাও সেটা শিক্ষিত করলো যে এটা এভাবেও হয়, এরকম ভাবেও দেখা যায়, এভাবেও বলা যায়, বা কিছু না বলেও নাটক হয়ে যাচ্ছে। বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচয় হওয়া। আর 5 বছর হলো আমরা আমাদের স্পেসটা তৈরি করতে পেরেছি এক্সপেরিমেন্টালি। 30x40 একটা একটা কালো ঘর, সেটাকে ব্ল্যাক বক্স বলবো কিনা আমি জানি না। ডরমেটরি আছে, গেস্ট রুম আছে, একটা ক্যাফে আছে। এটা তো আমরা অনেকবার শুনেছি যে শেক্সপিয়ারের নাটকে সবাই মদ খেতে খেতেই নাটক দেখতো। তাহলে আমাদের হয়তো সেই সংস্কৃতি নেই, কিন্তু যাত্রায় তো যায় লোকে, এটা আমাদের ওটা কোনো ব্যাপার না। মানে আমাদের ওই সভ্যতাটা শিখিয়ে দিয়েছে না, ওই যে তিতাসদি বলছিল এর সভ্য 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 সভ্য, বাদাম ভাজা খেতে খেতেই ওখানে দেখেছে, যাত্রা ওভাবেই দেখে, এখনো তাই দেখে। তো হোক না, বিভিন্ন রকম ভাবে হোক, ছাদের মাথায় হোক, ক্যাফের মধ্যে অভিনয় হোক, বা বাইরে হোক, একটা উঠোনের মতো অংশ আছে, সেইটাকে আমরা কিছুতেই গাচ্ছি না আর কি, যে ওটাকে কংক্রিটের করার আমাদের কোনো বাসনা নেই, কিন্তু মানে চাই যে ওটাকে যা হোক কিছু করে নেওয়া যায়। চাইলে মাটি কুপিয়ে ওটাকে গর্ত করে দেওয়া যেতে পারে, বা কিছু রাখা যেতে পারে, সেই স্পেসটুকু আমরা রেখেছি, কারণ অত জায়গা নেই।
7.5 কাঠার মধ্যে ওইটুকুই একটু মাটি আছে আমাদের। তো এরকম 3-4টে ছোট্ট হলেও ইন্টারেস্টিং স্পেস আছে, আমরা সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করছি বিভিন্ন নাটকের মধ্যে দিয়ে। যেমন বাগেশ্বরে হয়েছিল, বাইরেটা এবং ভেতরটা দুটোই, মানে বিচিত্রা এবং ওপেন এয়ার দুটোকে মিলিয়েই থিয়েটারটা তৈরি হয়েছিল। আবার মুচিরামগুড়ে শুধুমাত্র ভেতরেই হয়েছিল, কিন্তু যেদিকে অডিয়েন্স বসে তার উল্দিক ধরে করা হয়েছিল। আবার স্পেসের বাইরে থেকে একটা, মানে যেখানে ডরমেটরিতে ওঠার যে একটা সিঁড়ির অংশ, যেটা ঠিক স্পেসের স্ট্রাকচারের মধ্যে পড়ছে না অথচ পড়ছে, সেই অংশটাকে ধরে বিভিন্ন রকম ভাবে আমরা দেখছি স্পেসটাকে ভেঙে চুরে। আর স্পেসের সাথে অ্যাক্টরের কি একটা একটা রিলেশনশিপ তৈরি করাটা তো কঠিন, কারণ মানে এত সহজে একটা একটা স্পেসকে তো চেনা যায় না। করতে করতে কাজ করতে করতে সেল হতে হতে এরকম ভাবেই চলবে আর কি। না, খুব ইন্টারেস্টিং লাগলো। এবং আমি তোমাদের স্পেস এবং পার্থ স্পেসটারও এত পসিবিলিটি আছে। আমার মনে হয় পার্থর স্পেসটাকে নিয়ে প্রচুর ডিজাইন করা এবং ভাঙচুর করার দরকার আছে। মানে বিসাইড তোমার এই ওপেন এয়ার থিয়েটার, মানে যেটা তুমি বানিয়েছো মাটি, এটা ছাড়াও একটা বিশাল স্পেস আছে, যেটা আমার মনে হয় তুমি বিভিন্নভাবে আরো দেখতে পারো স্পেসটাকে। একটা খুব ইন্টারেস্টিং জিনিস লাগলো গতকাল এবং লাস্ট উইক বা যখন দারুণদাতেও গেছিলাম, একটা খুব ইন্টারেস্টিং অডিয়েন্স দেখলাম, যারা খুব মানে খুব এনজয় করছিল, মানে নিচ্ছিল, মানে তারা খালি দিল ছিল, এরকম একটা ব্যাপার যে যা হচ্ছে। তো সেটা আমরা জানি না কলকাতায় কতটা পাই বা কি অবস্থা এখন কলকাতার, আমি খুব একটা কলকাতায় থিয়েটার দেখি না, কিন্তু আমার মনে হয়েছিল যে এগুলোটা বিশাল একটা স্পার্ক আছে, পসিবিলিটি আছে। ওই শান্তি মানে দারুণদায় ওই ওই ঠান্ডার মধ্যে বাইরে মানুষে বসে থিয়েটার দেখছিল, বাচ্চারাও দেখছিল, অনেক বাচ্চারা দেখছিল। এবার আমার মনে হয় যে এই এখন যে যে সময় থিয়েটারটা যেদিকে যাচ্ছে, আমি ডিসকাস করছিলাম কিছু বন্ধুদের সঙ্গে, তো আমার মনে হয় থিয়েটার প্রবলি দ্য ফিউচার এগেন। কেন সিনেমা আবার লোকে বোরিং হয়ে যায়, নেটফ্লিক্স অ্যামাজন অনেক হয়ে গেছে, ওগুলো দেখে দেখে বোর হয়ে যাচ্ছে মানুষের। আমার মনে হচ্ছে আবার হয়তো এই ইন্টারঅ্যাক্টিভিটির জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা দাঁড়াবে ভবিষ্যতে। এবং প্রবাবলি দিস ইজ দ্য ফিউচার। তোমাদের কাজগুলো খুব একটা ইন্টারেস্টিং রাইজোমেটিক একটা একটা স্পেস দেখতে পাচ্ছি, মানে ফর থিয়েটার। তো অ্যাজ অ্যান আর্ট ফর্ম আমি আশা করি তোমাদের আরো এটা ভালো করো। আর এই বলেই শেষ করছি। আমাদের কোনো প্রশ্ন আসেনি ফর সাম রিজন, সবাই শুনছে হয়তো, ভালো কথা। তো আর তোমাদের কিছু বক্তব্য থাকলে বলতে পারো, আমরা শেষ করবো তাহলে। আর তো তোমার কিছু বলার আছে, অ্যাড করার আছে এখানে? আমি কি অ্যাড করব? না, সকলকে ধন্যবাদ। আমি খুব মুগ্ধ হচ্ছিলাম ওদের এক্সপিরিয়েন্স শুনে, মানে ভালো লাগছিল, দারুণ। তিতাস, তুমি লাস্ট ফাইনাল ওয়ার্ডস। ফাইনাল ওয়ার্ডস না না, কবে দেখতে সে ঠিক তোমাদের তোমাদের থিয়েটারটা আবার কবে দেখতে পাচ্ছি আমরা, সেটা বলো আমরা দর্শকদের। আমরা আবার 9 তারিখে স্টারের ওপরে নটি বিনোদিনী মঞ্চ, যেটা সেখানে হ্যাঁ। আমরা আবার শো করছি। কালকেই আমাদের একটা শো ছিল নিরঞ্জন সদনে। স্টারের শোটা আমাদের নিজেদের, আর ওখানে এখনো কিছু সিট খালি আছে, ফলে যারা দেখছেন এখানে, তারা যদি সামনাসামনি দেখতে চান নাটকটা, ওখানে চলে আসলে মজাই হবে। এটা ব্যাপার। আর না, আমার যেটা বলার ছিল, স্পেস ইত্যাদি নিয়ে কথা হলো, তুমি সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস বললে যে থিয়েটার প্রবাবলি ইজ দ্য ফিউচার। আমি মানে শেষের দিকে কলকাতা ফেরার আগে বেশ কিছু বছর আমি ইউরোপের বিভিন্ন জায়গায় থিয়েটার করেছি। তো এবং সেখানে আমার অভিজ্ঞতা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল কাজ বা মানে পারফরমেন্স আর্ট বিভিন্ন ভাবে এক্সপ্লোর করা, সেটা তো একরকম ভাবে হচ্ছেই, তার একটা আন্ডারগ্রাউন্ড ফ্লো আছে পৃথিবী জুড়ে। কিন্তু তার সঙ্গে থিয়েটার, প্রফেশনাল থিয়েটার বা অভিনয়ের মানে থিয়েটারের ফর্ম নিয়ে যে ধরনের কাজ হচ্ছে, এবং থিয়েটার যে জায়গায় পৌঁছে গেছে, অন্তত আমি বাইরের কথা জানি না, ইউরোপের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, এবং মানুষের যে ধরনের ক্রেজ আছে, দ্যাটস আ ভেরি মানে প্রচুর হাউসফুল, সবাই হাউসফুল আর কি। সাবইউনিতে টিকিট পাওয়া মানে দ্যাটস আ লাকের ব্যাপার। সেম ইন লন্ডন। কিন্তু পয়েন্ট হচ্ছে যে সেটা কিন্তু আবার ভীষণ এক্সপেন্সিভও। মানে মানে তুমি যদি দেখে থাকো, কোনো ব্রডওয়ে পারফরমেন্স দেখে থাকো,
দেখবে দে আর ভেরি এক্সপেন্সিভ এবং দে আর ভেরি কি বলবো, পিপল লাভ টু বাই দেয়ার টিকিটস, 6 মাস আগে থেকে টিকিট কাটতে হয়। ইটস আ ভেরি এলিট এন্টারটেনমেন্ট, মোড অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড এভরিথিং, অ্যান্ড রাইটলি সো, কারণ যাদের তুমি দেখতে পাচ্ছ টেলিভিশনে বা ফিল্মে বা নেটফ্লিক্সে, তাদের অনেককেই তুমি পারফর্ম করতে দেখছো স্টেজে লাইভ। ফলে ইটস কনসিডার টু বি আ ভেরি স্পেশাল থিং। আমাদের দেশের মতন দেশে সেইখানে একটা সমস্যা রয়েছে, মানে আজ ইন্টারাকশনটা আমরা সবসময় ঢুকি, whether theater is a product or theater is a um, form of art, communicative art, ঠিক আছে? এবার যদি এটাকে প্রোডাক্ট হিসেবে কনসিডার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু থিয়েটার একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট। হ্যাঁ, কিন্তু যদি এটাকে কমিউনিকেটিভ আর্ট হিসেবে কনসিডার করতে হয়, তাহলে কিন্তু আমাদের থিয়েটারের ইকোনমিকে বাঁচিয়ে রাখার জন্য খুব স্ট্রংলি কিছু মেজার নিতে হবে, যে সম্পর্কে আমরা এখনো খুব সচেতন নই, এবং আমরা পেট্রন এবং গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট অ্যাডভোকেসি অ্যান্ড ফান্ডিং এর ওপর এখনো ডিপেন্ডেন্ট। থিয়েটার ইজ আ ভেরি ডিপেন্ডেন্ট ফর্ম, আনফরচুনেটলি। এটা অনেক সহজে করে ফেলা যায়, কিন্তু আবার সহজেই নয়, কারণ আজকে যদি দিয়া আর আমি একটা নাটক করি, যে 2 মাস আমরা রিহার্সাল দেবো, সেই 2 মাস আমাদের প্রত্যেকদিন খেতে পেতে হবে 3 বার অন্তত। কাজেই it's that way very expensive because it runs on human energy. কাজেই থিয়েটার নিয়ে আলোচনা যেহেতু হচ্ছে, স্পেস নিয়ে হচ্ছে, ফর্ম নিয়ে হচ্ছে, ইকোনমি কিন্তু থিয়েটারের একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং আমাদের মতন দেশে কি ধরনের ইকোনমি ইমপ্লিমেন্ট হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা কখনোই ব্রডওয়েতে যেভাবে হয় বা অন্য জায়গায় যেভাবে হয় সেইভাবে হতে পারবে না, কারণ সেইভাবে থিয়েটার আমাদের দেশে 2-3টে রাজ্যে সার্ভাইভ করে সুপার। মানে আসামে বলো, ইসেতে বলো, কি বলে, গুজরাটে বলো, মহারাষ্ট্রে বলো, কোটি কোটি টাকা ট্রানজাকশন, কোনো ব্যাপার না। কিন্তু সেইটাও আবার ওই কিন্তু একটা পার্টিকুলার কারা দেখতে পাচ্ছেন, কারা অ্যাফোর্ড করতে পারছেন, সেই জায়গাটা সবসময় এসে যায়। কাজে সেই জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করার শুরু করা দরকার। যারা শুনছেন তারা নিশ্চয়ই কিছু বলতে পারবেন এই ব্যাপারে, আমাদের হেল্প করতে পারবেন। আমার মনে হয় তুমি একটা যেরকম ইকোনমিক মডেলটা বললে বা থিয়েটারের কথা বললে, আমার আমার মনে পড়ছিল যে থিয়েটার ইন কনফ্লিক্ট জোনস, বা ক্যান থিয়েটার লুক অ্যাট কনফ্লিক্টস। যেরকম তোমার প্যালেস্টাইন, ইসরায়েল, এরকম জায়গায় প্রচুর কাজ করেছে অনেক থিয়েটারের মানুষেরা, মানে ডাইরেক্ট, মানে বাচ্চাদের সঙ্গে গিয়ে কাজ করেছে। শ্রীলঙ্কায় প্রচুর এরকম কাজ হয়েছে ওয়ারের সময়। আমি নিজে শ্রীলঙ্কায় কাজ করেছি কয়েক মাস। আচ্ছা, তো আমার মনে হয় এগুলো খুব ইন্টারেস্টিং মোড, যেখানে আমাদের দেখা উচিত যে কনফ্লিক্ট জোনে গিয়ে আমরা কিভাবে, মানে সেই জায়গার স্পেসটা কি করে অকুপাই করতে পারি, সেটাও একটা ইন্টারেস্টিং স্পেস। আমি আর এটা নিয়ে কথা বাড়াবো না। অন্য টপিক। আচ্ছা, হ্যাঁ, ভূমি, তোমার লাস্ট ফাইনাল দিয়ে ওয়ার্ডস দিয়ে আমরা শেষ করবো। বলো কিছু তোমার বক্তব্য থাকবে। আমি এটুকু বলবো যে নিজের মতো করে যদি দেখা যায় তাহলে অনেকটা ভালো। আমরা না ভীষণ ডিপেন্ড করছি যে আমি একটা থিয়েটার দেখলাম, একটা কিছু শুনেছি, পড়েছি, সেগুলো আমাদেরকে এত ভাবিয়ে দিচ্ছে যে আমি আঁকতে গেলে তিতাসদির মতো করেই আঁকছি, কিন্তু সেটা তো হওয়ার কথা নয়। তাই জন্য আমাদের থিয়েটারটা ওই ঘুরে ফিরে সবারটাই ওই মানে মানে ভাঙতেই পারছি না, ওই বিষয়টাকে ভাঙতেই পারছি না। একটু যদি আমরা নিজের ওপরে যদি একটু বিশ্বাস রাখি, একটু উল্টো পাল্টা হোক না, মানে উল্টো পাল্টা, অদ্ভুত, এ বাবা কেমন যেন, এই শব্দগুলো যত বেশি করে আসবে থিয়েটারের দর্শকের মধ্যে, বা যদি সে একটু ভাববে যে এটা কেন করলো, এইটুকু অন্তত ধাক্কাটা দেওয়া উচিত, এবং একটুখানি সেই রিস্কটা নেওয়া উচিত থিয়েটারে। কারণ মানে যা কিছু হয়ে গেছে, এখন তো আমি আছি কন্টেম্পোরারি সময়ে, তো আমিই আছি, আমার শরীর আছে, আমার মন আছে, এবার আমি নতুন কিছু তৈরি করতে পারবো, সেটা কোথা থেকে টেনে টুনে নিয়ে আসার দরকার নেই। আর একটা সংস্কৃতি আমাদের মধ্যে রয়েইছে, তো ওইটা না, ওই যে 11 সেট লাইট লাগানোর দরকার নেই, কিন্তু সেই রকম পারফর্মার হতে হবে যে মানে তোমাকে গল্পটা গিলিয়ে দেবে, যেরকম আমরা ঠাকুমাদের গল্প শুনতাম, মানে সে হাঁ করে
সেই রকম একটা মানে সেই জোরটাও কোথাও নিয়ে আসতে হবে। এই আর একটুখানি আর একটু যত বড় করে ভাবা যায়, মানে বড় মানে পয়সায় প্রচুর না, স্বপ্ন দেখা। যত বড় দেখা যায়, হ্যাঁ যত বড় হয়ে যায় ব্যাপারটা, যত রং ঢুকতে পারে ক্যানভাসে, সেইটা একটু চেষ্টা করা, এই আর কি। না, তোমরা তোমরা খুব কাটিং এজ কাজ করছো, আমার মনে হয় যে আরো করবে। আজকে তাহলে আমরা শেষ করছি আমাদের, আমরা টাইমটা অনেকটা ইয়ে করেছি, আরো আড্ডা মারা যেত, আবার আবার হয়তো আরেকদিন হবে আর দেখা হবে। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ দিলাম শোনার জন্য আজকের ইয়ে। বাই বাই।